আসসালামু আলাইকুম। শুরু করছি পরিযান পর্ব ৫৫। শুভ্র মেঘ সরে গিয়ে গগনে কালো আঁধার নেমে এসেছে। তপ্ত গরমের প্রকৃতি মুহূর্তেই বাতাস ভরে গেছে। রাস্তার পড়ে থাকা কাগজ আর ধুলোবালি উড়ছে। এই নির্মম বায়ু তাদের কোথায় নিয়ে থামাবে তা তাদের জানা নেই। তারা শুধু ছুটছে। পরি জানালা দিয়ে তা অনেকক্ষণ যাবৎ দেখে চলেছে। ওর জীবনটাও বোধহয় এরকম গন্তব্যহীন। ভালোবাসার পিছন পিছন সেই থেকে ছুটে আসছে সে, কিন্তু এর গন্তব্য কোথায় তা জানে না পরি। তার এসব ভাবনার মাঝে আকাশ ভেঙে বারিধারা নেমে এলো ধরণীতে। স্যাঁত স্যাঁতে রাস্তাটা ভিজেও দিতে লাগলো। মানুষগুলো ছুটোছুটি করে একটুখানি আশ্রয়ের জন্য, যাতে তারা এই বৃষ্টির পানি থেকে বাঁচতে পারে। জানালার পাশে দাঁড়ানো পরি, বৃষ্টির ছিটা তাকে ভিজিয়ে দিচ্ছে। তবুও সরে দাঁড়াচ্ছে না পরি। তার বড্ড ভালো লাগছে এভাবে দাঁড়িয়ে থাকতে। পরি যদি নিজ ইচ্ছাতে না সরে দাঁড়ায় তাহলে ওকে সরানোর কেউ নেই। সায়ের ব্যতীত এই ঘরে কেউ আসে না, এমনকি নাইমও নয়। পরীর মুখে তার অতীত শুনছিল। যেদিন সেদিনই নাইমের সাথে পরীর শেষ দেখা ছিল। এরপর ওদের সাথে দেখা হয়নি। নাইমই সরে এসেছে। পরীর হাতের পত্রখানা ভিজে যাচ্ছে। ঠিক সেই সময়ে একটা হাত ওর হাত ধরে টেনে নিয়ে আসে। হতবাক হয় না পরী, শুধু ভেজা নয়নজোড়া মেলে ধরে শায়ের পানে। ঠান্ডায় ভেজা ঠোঁট জোড়াও কাঁপছে ওর। শায়ের দ্রুত গামছা এনে পরীর শরীর মুছে দিতে দিতে বলল, নিজের অযত্ন কেন করছেন পরিজান? এভাবে ভিজলে আপনার শরীর খারাপ করবে। এই সময় একটু সাবধানে থাকতে হবে তো। শান্ত চোখে শায়েরকে দেখতে লাগলো। একটা মানুষের ঠিক কত রূপ থাকতে পারে তা দেখছেন পরি। সে বলে, ২৭ নাম্বার চিঠিটা আমি পেয়েছি। শায়েরের হাত আপনা আপনি থেমে যায়। ক্ষীণ নজরে পরীর দিকে তাকালো সে। খুব গোপনে সে আর নাইম মিলে চিঠিগুলো লুকিয়ে রেখেছিল যাতে পরীর হাতে না পড়ে। আজকে অসাবধানতার বশে পরীর হাতে তা পড়েই গেছে। ২ মাস যাবৎ ২৬টা চিঠি পাঠিয়েছে রূপালী, যা শায়ের আড়াল করে রেখেছিল। আর আজ তাকে জবাব দিতে হবে। পরীর শায়ের বাহু আঁকড়ে ধরে বলল, আমাকে কেন মেরে ফেললেন না আপনি? তাহলে তো আমাকে এত কিছু দেখতে হতো না। নিজের বাবার বিকৃত রূপটাও দেখতাম না। কিছু না জেনেই মরে যেতাম। খুব ভালো হতো তাহলে। শায়ের পুনরায় পরীর শরীর গামছা দিয়ে মুছে দিতে দিতে বলল, আপনার মৃত্যুকে সহজ ভাবলেও মৃত্যু কিন্তু এত সহজ নয়। আমাকে মারা তো সহজ ছিল, তাহলে আমাকে কেন মারতে পারল না কেউ? সাহেব মৃদু হাসে। আপনাকে হত্যা করা ততটা সহজ ছিল না যতটা আপনি ভাবছেন। আপনার বাবা অন্দরে আপনাকে মারতে পারত না, কেননা আপনার অনুমান প্রখর ছিল। অন্দরে কোনো পুরুষ পা রাখলেই আপনি তা অনায়াসে ধরে ফেলতেন। ৪-৫ জনের সাথে লড়াই করা আপনার কাছে কিছুই না। তার চেয়ে বড় কথা হলো আপনার বাবা চায়নি আপনি সব জানুন। তবে আমি সবসময় পেছন থেকে আপনাকে রক্ষা করে গেছি। সেজন্য আপনাকে মারাটা কঠিন হয়ে দাঁড়িয়েছিল। কেন রক্ষা করেছেন আমাকে? আর বেঁচে থাকার ইচ্ছা নেই আমার। কিন্তু আমার আপনার সাথে বেঁচে থাকার ইচ্ছা আছে পরিজান। এতগুলো চিঠি আপনার কাছে এসেছিল, অথচ আপনি একটাবারও আমাকে জানালেন না। আপনার কষ্ট হবে ভেবেই জানাইনি। এখন বুঝি আমার খুব ভালো লাগছে। আমি কি সুখে আছি খুব? শায়ের জবাব দিল না। আলমারি থেকে শাড়ি এনে পরীর হাতে দিয়ে দিল। বলল, শাড়িটা বদলে ফেলুন, না হলে ঠান্ডা লাগবে আপনার। রূপা আপা যে নূরনগর ফিরে এসেছে সেটা তো বলতে পারতেন। আমার আম্মা যে সেখানে ভালো নেই সেটা তো বলতে পারতেন। এতটা স্বার্থপর কেন হলেন? এবার বিন্দু বিন্দু রাগ দেখা দিল শায়েরের চোখে, কিন্তু পরীর সামনে তা প্রকাশ করল না। কেননা পরিজানের জন্য শুধু ভালোবাসা আছে। তাই সে বলে, দুনিয়াটা এমনই, একজনের কাছে ভালো হতে গেলে অন্যজনের কাছে বেঈমান স্বার্থপর হতে হয়। আমি স্বার্থপর হয়েছি। আপনার ভালোর জন্য আমি পুরো পৃথিবীর কাছে স্বার্থপর হতে প্রস্তুত। রাগ বেড়ে গেল পরীর। ২ হাতে চেপে ধরল শায়েরের পাঞ্জাবের কলার। আপনার ভালোবাসা আমার কাছে এখন বিষাক্ত ধোঁয়া মনে হচ্ছে। আমি শ্বাস নিতে পারছি না। আমি তো একা ভালো থাকতে চাই না, আমি সবার সাথে ভালো থাকতে চাই। কিন্তু আমি শুধু আপনার সাথে থাকতে চাই। আপনার আর আমার মাঝে কাউকে চাই না। শায়ের পরীকে জড়িয়ে ধরতে গেলে পরী ধাক্কা দিল শায়েরকে। ভালোবাসা আপনাকে অন্ধ করে দিয়েছে। পাগল হয়ে গেছেন আপনি। পরিজান, আপনি শান্ত হন। কি শান্ত হব আমি? ওখানে আমার পরিবার বিপদে আছে আর আমি শান্তিতে আপনার সাথে সংসার করব?
আপনি ভাবলেন কিভাবে? আপনার বাবা ওদের কোনো ক্ষতি করবে না। ওদের ক্ষতি করে আপনার বাবা কোনো লাভ হবে না। আপনি বের হয়ে যান। আমাকে একটু একা থাকতে দিন। পরীকে কিছুক্ষণ নিষ্পলক ভাবে দেখে বের হয়ে গেল সায়ের। বের হতেই নাইমের মুখোমুখি হয়ে সে। নাইম এতক্ষণ সবই শুনছিল। সে সায়েরকে বলে, চিন্তা করবেন না, সব দ্রুত ঠিক হয়ে যাবে। বিপরীতে কথা বলে না সায়ের। নাইম আবার বলে, পরীর মতো আমারও একটা প্রশ্ন। পরীর বাবা তো ক্ষমতাশীল। এক্ষেত্রে পরীকে হত্যা করা আমার মতো সহজ ছিল। আপনি পরীকে সবসময় রক্ষা করেছেন, কিন্তু বিয়ের আগে। নাইম সম্পূর্ণ কথাটা বলার আগেই বুঝে গেল সায়ের। সে বলে উঠল, আমার পরিজান সে। তার গায়ে কোনো আঘাত পেতে আমি এত সহজে দেব? আপনি হয়তো জানেন পরিজানের ব্যাপারে, তবে জমিদারের পূর্বপুরুষদের নিয়ম ছিল অন্দরে যেন কোনো রকম রক্তারক্তি না হয়। কিন্তু পরীর বাবা সেই নিয়ম ভঙ্গ করে নিজ মেয়েকে হত্যা করতে লোক পাঠায়। কিন্তু তার জানা ছিল না যে পরিজান আর 5টা সাধারণ মেয়ের মতো নয়। লড়াই করার সাহস আর শক্তি দুটোই আছে। প্রতিটা পদে পদে আড়ালে আমি পরিজানের ঢাল হয়েছিলাম, আর এখন প্রকাশ্যে ঢাল হয়ে দাঁড়াবো। ভাগ্যের জোরে এতদিন পরীকে বাঁচিয়েছেন আপনি। আর কতদিন বাঁচাতে পারবেন জানি না, তবে আমি আপনার আর পরীর সাথে আছি। আমাদের সাথে থেকে নিজেকে জীবনে বিপদে ফেলবেন না। আপনি যতটুকু করেছেন ততটুকুই যথেষ্ট। তাহলে আপনি এখন কি করবেন? নূরনগরে যাবেন কি? না। দেখুন, রূপালী অনেকবার করে বলেছে আপনি যেন একটাবার সেখানে যান। নিজের জন্য ডাকেনি সে। তার ছেলে পিকুলের ভালো একটা ভবিষ্যতের জন্য ডেকেছে। জমিদারের অত্যাচার ওনারা সবাই সহ্য করতে পারবেন, কিন্তু ছোট ছেলেটার তো ভবিষ্যৎ আছে নাকি? দীর্ঘশ্বাস ফেলে শায়ের, আমার সন্তান পৃথিবীর আলো না দেখা পর্যন্ত আমি এক চুলও নড়ব না। আমার কাছে সবার আগে আমার পরিজান। সকাল হতে ঘুম থেকে উঠে পড়ে শায়ের। গতকাল রাতে সে নাইমের সাথেই ঘুমিয়েছে। পরী বারণ করেছে বিধায় আর ওর ঘরে যায়নি। তবে সকাল হতেই পরীর ঘরে উকি দিতে ভোলে না সে। আশ্চর্যের ব্যাপার যে পরী ঘরে নেই। ভয়ে শায়ের কিংকর্তব্য বিমূঢ়। সে দ্রুত নাইমকে ডেকে তুলল। দুজন মিলে রাস্তায় বেরিয়ে গেল। তখনই অলিগুলি খুঁজতে থাকে ওরা। পরী কখন বের হয়েছে, কতক্ষণ ধরে বের হয়েছে তা অজানা। শায়ের এদিক ওদিক দৌড়াতে দৌড়াতে পাগল প্রায়। লোকজনের ভিড় ঠেলে সে সামনে এগিয়ে যাচ্ছে আর এক একজনকে জিজ্ঞেস করছে পরীর ব্যাপারে। নাইম অন্যদিকে খুঁজছে, তবে বেশিক্ষণ খুঁজতে হলো না পরীকে। রাস্তার একপাশে বেঞ্চিতে বসে আছে পরী। কোনো টাকা পয়সা নেই ওর কাছে, তাই এখান থেকে বেশি দূর যেতে পারেনি। তাছাড়া পরীর পক্ষে হেঁটে যাওয়াও সম্ভব নয়। তাই ক্লান্ত দেহটা আর টেনে নিতে পারল না। ধপ করে বেঞ্চের ওপর বসে পড়ল। তার কিছুক্ষণ বাদে শায়ের হাঁপাতে হাঁপাতে চলে এলো সেখানে। অবাক হলো না পরী। সে জানতো এমন কিছুই হবে। শায়েরের দিকে না তাকিয়ে নিচের দিকে তাকিয়ে রইল সে। শায়ের পরীর পাশে বসে কিছুক্ষণ জিরিয়ে নিল। অনেক দৌড়েছে সে। পরীর পাশে বসে সে বলে উঠল। বলেই পরীর হাত ধরে শায়ের, কিন্তু পরী হাতটা ছাড়িয়ে নেয়। বলে, আমার বড় বোন মারা যাওয়ার অনেকগুলো বছর পর জানতে পারি তাকে হত্যা করা হয়েছিল। তারপর আমার বিন্দু খুন হলো, সাথে সম্পান মাঝিও, কিন্তু তাদের কারো বিচার হলো না। আমার রূপা আপার জীবনটাও জাতাকালে পড়ে গেছে। আর আম্মা, ওদের সবার শান্তির নীড় একমাত্র আমি, আর আমার শান্তি আপনি। আপনি কেন বুঝতেছেন না তাহলে? আমি কেন একটু শান্তি চাই? কেমন শান্তি চান আপনি? আপনার শত্রুদের হত্যা করে শান্তি পেতে চান? কিন্তু এখন তা সম্ভব নয়। পরিজান, আমাদের সন্তানের কথা আমাদের চিন্তা করতে হবে। আপনি মা হবেন আর আমি বাবা। এই সুখের জন্য আপনি কম চোখের জল ফেলেননি। আপনার কথা আল্লাহ শুনেছেন। এই সুখকে ফিরিয়ে দেবেন না পরিজান। ফিরে চলুন আমার সাথে। এই পুরুষটির সামনে নিজের কঠোরতা বেশিক্ষণ ধরে রাখতে পারে না পরী। অশ্রুজলে ভাসে কপোলদ্বয়। পুরুষ ঠকায় তাদের চোখের অদ্ভুত মায়া আছে, যা নারীরা সহজে কাটাতে পারে না। শায়েরের চোখে ঠিক তেমনই মায়া আছে, যা পরীর কঠোরতা ভাঙার জন্য যথেষ্ট।
কিন্তু শায়ের তো ঠকানোর পরেও পরীকে সমান তালে ভালোবেসেছে। আজকে দ্বিতীয়বারের মতো ওর অনাগত সন্তানের কাছে হেরে গেছে পরী। তাই তো সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত সে শায়েরের সব কথা মেনে নিয়েছে। সবকিছু মেনে সে নাইমের বাসায় থেকেছে। মনের সব কষ্ট চেপে সে হাসি মুখে জন্ম দিল এক ফুটফুটে পুত্র সন্তানের। অবিকল মায়ের মতোই হয়েছে সে। শায়েরের ইচ্ছা অনুযায়ী সন্তান তুলে দিল ওর হাতে। পুত্রের কানে আজান দিল শায়ের। খুশিতে মন প্রাণ জুড়িয়ে গেল তার। পদ্মপাতার জলের ন্যায় ক্ষণস্থায়ী হলো সে খুশি। শোভনের বয়স 4 মাস হওয়ার পরই বুয়ার কাছে শোভনকে রেখে পড়ি আবারও হারিয়ে গেল অজানায়। বুয়ার কাছে একটা চিঠি দিয়ে গেল। সে যেন চিঠিটা শায়েরকে দেয়। বহুদিন পর নূরনগরে পা রাখে পড়ি, কিন্তু এখনো আগের মতোই আছে গ্রামটা। কিছুই পরিবর্তন হয়নি। পথের রাস্তা ধারের কদম গাছের দিকে তাকালো সে। সুখান এখনো সেখানেই বসে আছে। সোনালীর কবরের দিকে তাকিয়ে অশ্রু বিসর্জন দিয়ে পড়ি সামনের দিকে এগোয়। প্রতিটা পদে পদে পরীর অতীত মনে পড়ছে। পশ্চিম জঙ্গলের দিকে তাকাতে সেই বর্ষক ঘটনা কথা মনে পড়ল। বিন্দুকে পরী কোনো দিন ভুলবে না। সম্পান মাঝি খারাপ ছিল, কিন্তু সেও ভালোবেসেছিল বিন্দুকে। ভালোবাসা খারাপ মানুষকেও ভালো পথে নিয়ে আসে। কিন্তু মালা মালা ব্যর্থ হয়েছে নিজ ভালোবাসায় স্বামীকে আটকাতে। পরী ভাবছে আর হাঁটছে। না জানি কোন অবস্থায় বাড়ির সবাই আছে। পথে যেতে যেতে অনেক পরিচিত মুখ ভেসে আসে। সম্পানের মা রাখিকেও দেখল। কেমন পাগলের মতো চেহারাখানা হয়ে আছে। ক্ষেতের ভেতর থেকে শাকপাতা তুলছে সে। ইন্দুকেও দেখল মহেশের হাত ধরে বাজার থেকে ফিরছে। লখা পাড়ার ছেলেদের সাথে খেলা করছিল। বাবা আর দিদিকে দেখে সেও ছুটল। পরি ভাবল সবাই কি পেছনের কথা ভুলে গেছে। মনে থাকলে এত হাসি খুশি সবাই থাকতে পারতো কি। কিন্তু পরি তো কিছু ভুলতে পারছে না। ভাবতে ভাবতে পরি পৌঁছে যায় জমিদার বাড়ির সামনে। ভেতরে ঢুকতে বুক কাঁপে না পরির। একটু মৃত্যুর ভয় সে না করে। বিনা বাক্যে প্রবেশ করে সে।